লিভিং রুট ব্রিজ নামটা শুনলেই প্রথমেই আসে মেঘালয়ের কথা। আর এই জীবন্ত রুট ব্রিজগুলি মেঘালয়ের সব থেকে সুন্দর টুরিস্ট স্পটগুলির মধ্যে একটি। আজকের ভিডিওটি এই জীবন্ত শেকড়ের সেতু নিয়ে। আরও একবার আমার ট্রাভেল ব্লগে সকলকে স্বাগতম। আর আমার আজকের গল্প মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ নিয়ে। তার আগে এক ঝলকে দেখাবো মেঘালয়ের একটি ন্যাচারাল ইনফিনিটি পুল, যেটি সম্পূর্ণ অফবিট একটি ডেস্টিনেশন। আর এটা হলো অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য বহুল আলোচিত ব্যাম্বো ট্র্যাক, যেগুলোর বিস্তারিত অভিজ্ঞতার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, দেখতে ভুলবেন না যেন। চলুন তবে আজকের জার্নিতে শেয়ার করব কিভাবে আমরা গিয়েছিলাম, কতক্ষণ সময় লেগেছিল এবং আরও অনেক কিছু। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। এই ব্রিজগুলি সাধারণত পরস্পর সংযুক্ত শিকড় দিয়ে তৈরি এবং এগুলো বহু শতাব্দী ধরে দেশের আদিবাসীদের দ্বারা নির্মিত হয়েছে। মেঘালয়ের বিভিন্ন গ্রাম জুড়ে এরকম অনেক জীবন্ত রুট ব্রিজ রয়েছে, যেগুলোর মধ্যে চেরাপুঞ্জির এই ডাবল ডেকার ব্রিজটি অন্যতম এবং ভীষণই জনপ্রিয়। আমাদের ভ্রমণ সূচির একটা দিন আমরা রেখেছিলাম এই ডাবল ডেকার রুট ব্রিজের জন্য। যেহেতু ওটা কমপ্লিট করতে অনেকটা সময়, সাহস আর মনোবল প্রয়োজন, তাই সকাল 8:30টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। বৃষ্টি না থাকলেও আজ আকাশটা বেশ মেঘলা, দুপাশে সবুজ আর মাঝখান থেকে ছুটে চলেছে আমাদের গাড়ি। যেতে যেতে সবুজ পাহাড়গুলির অবয়ব আর রং দেখে ভীষণ মুগ্ধ হচ্ছিলাম। ছোটবেলার খাতায় যেমন রং তুলি দিয়ে পাহাড় আঁকতাম, ঠিক তেমন। এই রাস্তাটাতে গাড়ি ঢুকতেই সৌন্দর্যে বিমোহিত হয়ে গেলাম। দুধারে সারি সারি নানা জাতের গাছ, একে বেঁকে মাঝখানে নদীর মতো বয়ে চলেছে পিচ ঢালা রাস্তা, আর ধোঁয়ার মতন উড়ছে মেঘ। সত্যি বর্ষার মেঘালয়ের রূপ অনবদ্য। এখানকার রাস্তাগুলোর ভীষণ বাঁক, আর আমাদের ড্রাইভার দাদা এত সুন্দর স্মুথলি গাড়ি চালিয়ে চলেছে যে তা বলাই বাহুল্য। আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আমাদের ড্রাইভারের নাম্বার দিয়ে দিয়েছি। এই রাস্তাগুলোতে মানুষজন কেন, সেরকম ভাবে কোনো গাড়িও নেই। এক একটা রাস্তার সৌন্দর্য এক এক রকম। দেখতে দেখতেই সময় কিভাবে যেন কেটে যায়। তবে আজকের ওয়েদারটা বেশ ভালোই বলতে হবে, বিশেষ করে ট্রেকিংয়ের পক্ষে। লিভিং রুট ব্রিজ দেখতে হলে পায়ে হেঁটে সিঁড়ি ভেঙে অতিক্রম করতে হবে অনেকটা পথ। মিনিট 30-এর মধ্যেই পৌঁছে গেলাম স্টার্টিং পয়েন্টে। এখানে গাড়ি পার্ক করা থাকবে আমাদের ফিরে আসা অবধি। ট্রেকিংয়ের জন্য 20 টাকা করে বাঁশের লাঠিও নিয়ে নিলাম। ঠিক 9টায় স্টার্ট করলাম ডাবল ডেকারের উদ্দেশ্যে। এখন 9টা, আমরা ডাবল ডেকার রুট ব্রিজ স্টার্ট করেছি। তো দেখি কতক্ষণ লাগে, আমি জানি না আমি পারবো কিনা। তো দেখা যাক, এটা এন্ড অফ দ্য ভিডিও বোঝা যাবে আমরা কতটা পারছি, কতক্ষণ টাইম লাগছে। চলো, আমার সাথে নন্দিনী আছে। হ্যালো নন্দিনী। ওকে চলো। আমাদের সাথে আছে একজন গাইড। পুরো জার্নিতে আমার হাজবেন্ডের সাথে সাথে গাইডও আমাকে প্রচুর সাহস জুগিয়েছে। খুব সুন্দর গল্প করতে করতে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সিঁড়ির ধাপগুলো খুব ছোট ছোট হলেও এক নাগারে নামতে গিয়ে রীতিমতো পা ঠকঠক করে কাঁপছিল। এটা ওয়াটারপ্রুফ পাতা, যে পাতাটা দিয়ে এখানকার লোকেরা তোমার বাড়ি ঘর ছাদ বানায়, ছাদে ব্যবহার। গাইড আমাদের চলার পথে বিভিন্ন গাছ চিনিয়ে দিচ্ছিল। এখানে
প্লেন রাস্তা বলে কিছুই নেই, পুরোটাই সিঁড়ি। চারপাশের অপরূপ ভিউয়ের কথা আর কি বা বলবো, দেখতেই পাচ্ছেন বর্ষার মেঘালয়াকে। গাইড আধ ঘন্টা পর পর একটু দাঁড় করাচ্ছিল স্টেবল হওয়ার জন্য। এই সিঁড়ি ভেঙে নামতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, ভাগ্যিস যে রোদটা ছিল না। আমরা এখন 1000 স্টেপ কমপ্লিট করে ফেলেছি 3500 মধ্যে, সো মোর টু গো। আমাদের ওই ভিলেজটাই যেতে হবে ডাবল ডেকারের জন্য। এখান থেকে দেখা যাচ্ছে একটা ছোট্ট ভিলেজ আছে পাহাড়ের মধ্যখানে, ওই জায়গাটাতে যেতে হবে। আর এই স্থানীয়রা কি সুন্দর বস্তা পিঠে নিয়ে উঠে যাচ্ছে তত্তর করে। এখন বাজে 9:30। কতটা ফিট হবে তারা, কিন্তু তাদের সামগ্রী, বিভিন্ন দরকারি জিনিসপত্র নিয়ে তারা এইভাবে ওঠে। এই আধ ঘন্টার মধ্যে অতিক্রম করে ফেলেছি প্রায় 1000 সিঁড়ি। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। এখান থেকেই ভিজিবল হচ্ছে সেই গ্রামটা যেখানে ডাবল ডেকার ব্রিজটা রয়েছে। যদিও রুট ব্রিজটা নিঃসন্দেহে অসাধারণ, তবুও এই ডাবল ডেকার রুট ব্রিজ দেখা অত সহজ নয়। এই ট্র্যাকটি ভীষণ দীর্ঘ এবং ক্লান্তিকরও বটে। এই ভিডিওটি দেখে আপনারা ট্র্যাকের কঠিন প্রকৃতি সম্পর্কে একটা ধারণা পাবেন, যেখানে কিছুটা হলেও বুঝতে পারবেন এটি ঠিক কতটা কঠিন, আপনি এটি করতে সক্ষম কিনা। তবে এই ট্র্যাকটি করার জন্য আপনাকে সুপার ফিট হতে হবে না। মনোবল এবং প্রবল ইচ্ছাশক্তি আপনাকে ঠিক লক্ষ্যে পৌঁছে দেবে। তবে আপনার শরীরের কোনো জয়েন্ট বা চলাফেরাজনিত সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ট্র্যাকটি অ্যাভয়েড করবেন, কারণ ট্র্যাকটির প্রত্যেকটা সিঁড়ি প্রচণ্ড খাড়া এবং তাতে করে আপনার হাঁটু এবং মাংসপেশিতে প্রচুর চাপ পড়বে। এবং ট্র্যাকটি করার পরবর্তী দিনে আমাদের পায়ের কাফ মাসেলে প্রচণ্ড ব্যথা হয়েছিল, আর আমার পাও অনেকটা ফুলে গিয়েছিল। And this is bay leaf. You know bay leaf we use for cooking. This is bay leaf. তেজপাতা। Yeah. Okay. চলো। হাঁটতে হাঁটতে একটা জায়গায় দাঁড়িয়ে গাইড আমাদের তেজপাতা গাছ দেখালো। আবার এক জায়গায় দাঁড়িয়ে দেখালো এমন এক প্রজাতির পাতা যেটা শরীরে লাগলে চুলকানি হয়। আমরা এখনো হেঁটে যাচ্ছি, অনেকটা হাঁটছি, অনেকটা সিঁড়ি পার হয়ে এসেছি। মেবি 2000 সিঁড়ি আমরা অলরেডি পার হয়ে এসেছি। আমাদের হোস্ট বিপাশা এগিয়ে যাচ্ছে লাঠি হাতে, সাথে সাথে আমাদের গাইড আছেন করবার। আপনারা চাইলে এই গাইডকে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন গাইডের নাম্বার, চাইলে গাইডকে আপনি ফোন করতে পারেন। এখানে এসে অথবা আসার আগে আপনার গাইডকে ফোন করতে পারেন। কত ফ্রুট যেটা কিনে খেলাম, তাও লটকন লটকন এখানে এসে দেখো পড়ে আছে, কিনে খেলাম 10 টাকার পচা দিল। এই যে এটা টক মিষ্টি একটা ফলের গাছ, খুব রেয়ারলি কলকাতায় পাওয়া যায়। আর এটা হলো বেত গাছের ফল, এটাও খেতে টক মিষ্টি। এগুলো এখন আর পাওয়াই যায় না। প্রায় 1 ঘন্টা পর আমরা একটা নদীর কাছে এসে দাঁড়ালাম। কি শব্দ সেই জলস্রোতের! আর এই নদীটা পেরোলেই গ্রাম।
তার জন্য এখানে বেশ লম্বা একটা লোহার তৈরি ব্রিজ রয়েছে। ব্রিজটাতে দাঁড়িয়ে চারপাশটা স্বর্গীয় মনে হচ্ছিল। এই দৃশ্য সম্পূর্ণ অন্যরকম। এই আনন্দ অনুভূতির কোনো তুলনা নেই। সেতুটা অসম্ভব সরু, দুদিক থেকে একে অন্যকে ক্রস করে যাওয়াটাও মুশকিল। ৩৫০০ সিঁড়ির মধ্যে ২৫০০-র মতন সিঁড়ি সম্ভবত অতিক্রম করেছি। এখানে ব্রিজের কাছেই একটু বসলাম চা খেতে। এটা একটা রেস্টিং পয়েন্টও বলা যেতে পারে। এই ডাবল ডেকার রুট ব্রিজের পথটি প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ। এটিতে প্রায় ৩৫০০ সিঁড়ি রয়েছে এবং ২৪০০ ফুট নিচে নেমে এসেছে তা। এই ঝুলন্ত ইস্পাত সেতুর পর থেকে আবার সিঁড়ি ভেঙে উপরের দিকে চলেছি কিছুটা পথ, তারপর আবারও নিচে নামার সিঁড়ি। আপাত দৃষ্টিতে অন্তহীন পদক্ষেপের পথ ধরে আমরা আরো গভীরে প্রবেশ করছি। এখন প্রায় 11:15। গাইড বলল অনেকটা চলে এসেছি। দেখুন আমার বউ হেঁটে যাচ্ছে খুব কষ্ট করে, কিছু করার নেই, হাঁটতেই হবে। সো আমার বউয়ের যে একটা স্টেমিনা দেখে আমরা খুব খুশি, বিশেষ করে আমরাও ইন্সপায়ার হচ্ছি আমার সরু পা নিয়ে। তোমরাও এসো, সাথে চলছে আমাদের গাইড ভাই করবার। এখানে এসে আরো একটা লম্বা সেতু চোখে পড়ল পাহাড়ের মধ্যে দিয়ে, আর নদীর ওপর থেকে এরকম ঝুলন্ত সেতু দিয়ে হাঁটতে আমার বরাবরই খুব ভালো লাগে। এই ব্রিজটা বেশ লম্বা। এই সেতু পেরিয়ে মনে হলো গ্রামটিতে প্রবেশ করেছি। বাড়িঘর চোখে পড়ছে। এই গ্রামের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বেশ চোখে পড়ার মতন। নোংরিয়াট গ্রামে বেশ অনেকগুলো হোমস্টে রয়েছে। যদি মনে হয় একদিনে রুট ব্রিজ দেখে ফেরত আসাটা কষ্টকর, বা এই রুট ব্রিজের কাছাকাছি 1-2 রাত থেকে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করবেন, তাহলে কিন্তু সেটাও অনায়াসে করতে পারেন। আপনি গ্রামে থেকে বিভিন্ন জলপ্রপাত এবং অন্যান্য আরও রুট ব্রিজ ভ্রমণ করতে পারেন। আর যতটা সম্ভব হালকা ব্যাগ প্যাক করবেন, কারণ ভারী ব্যাকপ্যাক বয়ে এই রাস্তা অতিক্রম করাটা ভীষণই কষ্টকর হবে। ডাবল ডেকারে যাব তো এইখানে না, যদি কেউ থাকতে চাইছেন এখানে প্রচুর হোমস্টে রয়েছে, চাইলে এখানে আপনারা একদিন স্টে করতে। এখানে গাছপালা, জঙ্গলের মধ্যে বন্যভাবে বেড়ে ওঠা বিভিন্ন ফল এবং আনারস, কত কিছুই না দেখা যায়। এই যে এই ঝোপটাতে কি সুন্দর আনারস হয়ে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। সময় ঠিক 11:18। আমরা দেখা পেলাম আমাদের কাঙ্ক্ষিত ডাবল ডেকার রুট ব্রিজের। প্রায় 2.5 ঘন্টা অতিক্রম করে এইখানে পৌঁছালাম। যেহেতু বর্ষাকালে এসেছি, তাই ব্রিজের সামনে খুব সুন্দর জলপ্রপাত। অনেকেই ইতিমধ্যে সেই জলে নেমেও পড়েছে। আমরাও নামবো একটু পরেই। খুব বেশি ভিড় নেই যদিও, আর লোকেরা বিভিন্ন সময় আসতেই থাকে এখানে। এত সুন্দর চারপাশটা, এতটা কষ্ট সত্যি সার্থক। রুট ব্রিজটা দেখে ছবির মতন মনে হচ্ছে। আমরা যখন পৌঁছালাম, বৃষ্টির বেগ কিছুটা বেড়েও গিয়েছে। রুট ব্রিজের ওপর হাঁটার সময় আমার কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল। এটি মেঘালয়ে দেখার সেরা জিনিসগুলোর মধ্যে একটি। মেঘালয়ে লিভিং রুট ব্রিজ মোটামুটি সারা রাজ্য জুড়ে দেখা গেলেও তাদের দৈর্ঘ্য এবং কাঠামোগত পরিবর্তন হয়। সদা পরিবর্তনশীল এই সেতুগুলি পরস্পর পুরু শিকড় দিয়ে তৈরি, যা পুরো কাঠামোটাকে মজবুত করে তোলে। একটি জীবন্ত রুট ব্রিজ বানানো এত সহজ নয়।
এরকম গাছের শেকড় একটি সেতুর মতন হতে 30 বছর থেকে 50 বছর সময়ও লাগতে পারে। আদিবাসীরা ঐতিহ্যগতভাবে নদীর তীরে গাছ লাগিয়ে এই পদ্ধতিটি শুরু করে। তারপর গাছের শেকড়গুলিকে অস্থায়ী কাঠের সেতুর ওপরে পেঁচানো হয়। শিকড়গুলি সময়ের সাথে সাথে বড় হয় এবং শক্তিশালী হয়। এই রুট ব্রিজটি প্রায় 180 বছরেরও পুরনো। এগুলো একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে তারা অসাধারণভাবে শক্তিশালী হয়, যে একসাথে অনেক লোকের ওজন বহন করতেও সক্ষম হয়। বেশিরভাগ জীবন্ত রুট ব্রিজের একটি মাত্র স্প্যান থাকে, তবে একাধিক স্প্যান আছে এবং দুটি সমান্তরাল স্প্যান হিসেবে সাজানো সেতুর মধ্যে এই উমশিয়াং ডাবল ডেকার রুট ব্রিজটি বিখ্যাত। যাই হোক, আমরা ব্রিজের ওপর হাঁটাহাঁটি করে কিছু ছবি তুলে পানিতে নেমে পড়লাম। ট্রাস্ট মি, এতটা ট্র্যাক করে আসার পর শরীরের যে টায়ার্ডনেস তা নিমিষেই চলে গিয়েছিল। জলে নামার আগে ওখানে খাবারের দোকানে আমরা অবশ্য ম্যাগি নুডলস অর্ডার করে নেমেছিলাম। এখানে আপনি গামছা, প্যান্ট মোটামুটি সবই রেন্টে পেয়ে যাবেন অথবা কিনেও নিতে পারেন। তবে যারাই বর্ষার মৌসুমে আসবেন, ছোট ব্যাকপ্যাক ও টাওয়েল আর এক্সট্রা কাপড় নিয়ে আসবেন। বর্ষায় এসে যদি এই জলপ্রপাতে না নামেন, সত্যি আফসোসের কোনো সীমা থাকবে না। আমরা অনেকক্ষণ জলে ছিলাম, কি যে শান্তি, আর পুরো শরীরটা নিমিষেই ফ্রেশ হয়ে উঠেছিল। আমরা সেখানে অনেক মজা করলাম। তবে বর্ষা ছাড়া অন্য সময় এলে কিন্তু এখানে এত জল থাকে না, আর ব্রিজটাও এত সবুজ থাকে না। তাই বেস্ট টাইম হলো মনসুন, যদি আপনি সবুজ পাহাড় আর পাহাড়ি ঝর্ণা দেখতে চান। দুপুর 1টা বেজে গিয়েছে, আবার ফিরতেও হবে, তাই চেঞ্জ করে নিয়ে লাঞ্চটা গরম গরম ম্যাগি দিয়ে সেরে ফেললাম। দুপুর 2:30টায় রওনা হলাম আমরা আবার। এখান থেকে যাওয়ার পথে আরেকটা সিঙ্গল রুট ব্রিজ আছে, সেটাতেও যাব আমরা। 2:30 বাজে, আমরা মোটামুটি 20 মিনিটস এগো ওখান থেকে বেরিয়ে এসেছি। তো অলমোস্ট এই ব্রিজটার কাছেও চলে এসেছি, অনেকটা সময় পেয়েছি সেখানে। তো আমরা এখন যেটা সিঙ্গল রুট ব্রিজ আছে সেখানেও যাব। আবারও ক্রস করলাম সেই লম্বা ইস্পাতের সেতুটা। এটা একটি মোহময়ী দৃশ্য, এখান থেকে নড়তেও ইচ্ছা করে না, এত সুন্দর। মোটামুটি 1 ঘন্টা পর পৌঁছে গেলাম সিঙ্গল রুট ব্রিজটাতে। এখানে এন্ট্রি ফি 30 রুপিস পার হেড। এই ব্রিজটাও অসম্ভব সুন্দর, নিচে বয়ে চলেছে বহমান জলের স্রোত। সবাই ডাবল ডেকারে যাওয়ার পথে সিঙ্গল রুট ব্রিজটা দেখে নেয়। আমি যেহেতু ফেরার পথে এসেছি, তাই এখানে এই মুহূর্তে আমরা ছাড়া আর কোনো লোকজন নেই। বর্ষা বলেই সত্যি এত সুন্দর প্রবাহমান জলস্রোত, আর চারদিকে শুধু সবুজ আর সবুজ, অপূর্ব লাগছে চারপাশটা। মনে হচ্ছে এখানেই পাথরের ওপর চুপটি করে বসে থাকি। এই রুটের সামনে আরও একটি রুট ব্রিজ তৈরি হচ্ছে, সেটা পোক্ত আর পরিপূর্ণ হতে 10-15 বছরও সময় লাগতে পারে, জানালো আমাদের গাইড। এখন 4টে বাজছে। আমরা ফেরার পথে সিঙ্গল রুট ব্রিজটা দেখে অনেকক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে
এখন আমরা ডেস্টিনেশন মানে একদম গাড়ির দিকে যাচ্ছি। তো দেখা যাক 4টা থেকে কতক্ষণ লাগে। আমার স্বাভাবিকভাবেই অনেকটা কষ্ট হবে যেহেতু এখন পুরোটাই উঠতে হবে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমাদের ডাবল ডেকার ব্রিজ দেখা শেষ, আমরা এখন বাড়ি ফিরছি। বিপাশা লাঠিও ভর করে এগিয়ে চলছে। অনেকটা সিঁড়ি আমাদের পার হতে হবে, চেষ্টা করছি। এই লং রোড ব্রিজটা থেকে আমরা 4টের দিকে বেরিয়ে পড়লাম আবার। এবার শুধু সিঁড়ি ভেঙে ওপরে ওঠার পালা। আমি খুব তাড়াতাড়ি উঠতে পারি না, সিঁড়ি দিয়ে উঠতে আমার প্রচণ্ড কষ্ট হয়। আমার ওভারওয়েট এবং আরও কিছু হেলথ ইস্যুজের কারণে গাইড আমাকে আস্তে আস্তেই উঠতে বলল। আর আমার ওঠা দেখেই বুঝতে পাচ্ছেন পায়ের অবস্থা মোটামুটি বেহাল, আর শরীরের চার্জ তো প্রায়ই শেষ। তবুও আমি কোনো জায়গায় বেশিক্ষণ বসিনি, আস্তে আস্তে মনের জোরে টুকটুক করে উঠছিলাম। খুব বেশি কষ্ট হলে একটু বসে নিচ্ছিলাম মিনিট খানেক। সিঁড়ির এ মাথা থেকে ওপরের দিকে তাকালে রীতিমতো ভয় লাগছে। শুধু ভাবছি কতক্ষণে উঠতে পারবো জানি না, কিন্তু লক্ষ্য স্থির থাকলে সবই সম্ভব। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর একটা দোকানে পাহাড়ি আনারস দেখে বসে পড়লাম। এখানকার আনারস যারা খেয়েছেন তারাই একমাত্র এই স্বাদের মর্ম বুঝবেন। আর যারা আসবেন আনারস খেতে ভুলবেন না যেন। এখানে 10 মিনিটের মতন বসেছিলাম। প্রায় 5:45 আমি মেইন গেটে এসে পৌঁছালাম। সে যে কি আনন্দ হলো, উফ! এই যাত্রাটাও তবে সফল। কিছুজন দাঁড়িয়ে রীতিমতো হাততালি দিয়ে অ্যাপ্রিশিয়েট করছিল, খুব ভালো লাগলো। এখানেও প্রায় 3 ঘন্টার মতন লেগেছে আমার। আমি ভাবতেও পারছি না সত্যি 3 ঘন্টা ক্রমাগত আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি। এই যাত্রাটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল আমার কাছে, তবে সব মিলিয়ে যা দেখেছি আর অনুভব করেছি তা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। আর এইটুকু বলতে পারি, আমি যখন পেরেছি আপনারাও পারবেন। আশা করি এই সম্পূর্ণ অভিজ্ঞতার ঝুলি আপনাদের কাজে লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ভালোবাসা রইল। আপনাদের সুবিধার্থে আমার ট্যুর অর্গানাইজারের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি জায়গায়।